বন্ধু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস নিব খুব সংক্ষিপ্ত, আসলে একটু ঝামেলায় আছি। একবার চিন্তা করছিলাম নিব না, আবার চিন্তা করছিলাম যে না, গ্যাপ দেওয়াটা ঠিক হবে না। সংক্ষিপ্ত ক্লাস নিয়ে তারপর আজকে একটু তাড়াতাড়ি বিদায় নিতে হবে আর কি। আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করছিলাম বা কি নিয়ে আলোচনা করার কথা, এটা জিজ্ঞেস করলে তো নিশ্চয়ই উত্তর পাবো না আশা করি। বলতে পারা যাবে? কেউ বলতে পারবেন? আচ্ছা, যাক, গত ক্লাসে টর্ট নিয়ে আলোচনা করেছিলেন। টর্ট আইনের দায়-দায়িত্ব। টর্ট নিয়ে আলোচনা করেছিলাম, টর্ট আইনের দায়-দায়িত্ব। আচ্ছা, যাক, কোনো মতে পরীক্ষার আগে পড়ে পরীক্ষা পাস করতে পারলেই হবে, মানসিক কোনো মতে করলেই চলবে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ইন জেনারেলি কোনো একটা কাজকে টর্টমূলক কাজ হিসেবে সাব্যস্ত করতে গেলে ব্যতিক্রমী অবস্থা বাদ দিয়ে সাধারণভাবে কোন একটা কাজ এটা টর্টমূলক কাজ কিনা বা এটার দ্বারা টর্টমূলক কাজের দায়-দায়িত্ব যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এটা টর্টমূলক কাজ করেছেন, সেই অভিযোগে তার উপর কোনো দায় চাপানো যাবে কিনা বা কোনো তার বিরুদ্ধে কোনো প্রতিকার যিনি অভিযোগ করছেন তিনি পাবেন কিনা, সেটা এস্টাবলিশ করতে গেলে যে কন্ডিশন গুলো বা যে শর্তগুলো পূরণ হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তার মধ্যে আমরা যে জায়গায় এসে থেমেছিলাম, এটা হচ্ছে আজকে সহ নিয়ে বোধহয় থার্ড টাইম রিপিট করছি এটা, সেটা হচ্ছে যিনি অভিযোগ করবেন যে অমুক আমার সাথে একটা টর্টমূলক কাজ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ করবেন, দেখাতে হবে যে তিনি যে বলছেন অমুকের
এই টর্টমূলক কাজের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার এই যে ক্ষতি যেটা তিনি দেখাতে চাচ্ছেন, সেটা যার বিরুদ্ধে অভিযোগ তিনি যে কাজটা করেছেন বলছেন সেই কাজের ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে তিনি এই ক্ষতিটা সাফার করছেন বা এই ক্ষতিটা তিনি ভোগ করেছেন, ক্ষতির শিকার হয়েছেন। অর্থাৎ দেখাতে হবে যে টর্টমূলক কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মর্মে যদি দেখাতে হয়, তাহলে দেখাতে হবে যে যে কাজটাকে টর্টমূলক কাজ হিসেবে বলা হচ্ছে বা যে কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হচ্ছে, সেই আপনাদেরকে তো গতদিন বলছিলাম না আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। যেটা বলছিলাম যে দেখাতে হবে যে ও এই অমুকের কাজ, এই কাজের ফলে আমি তার এই কাজের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কনসিকুয়েন্সটা আমি ফেস করেছি সেটা ডাইরেক্ট কনসিকুয়েন্স, তার ওই কাজটা করার পরিপ্রেক্ষিতে সরাসরি আমি এখানে ক্ষতিগ্রস্ত। সে আমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে, পাথরটা এসে সরাসরি আমার মাথায় লেগেছে। দেখা যাচ্ছে যে সে হয়তো পাথরটা ছুঁড়ে মেরেছিল অন্যদিকে, এটা হয়তো ডাইরেকশন চেঞ্জ করে এসে আমার মাথায় লেগেছে। তাহলে ব্যাপারটা হয়তো মানে এটা অন্যভাবে হয়তো টর্টমূলক কাজের দায় দায়িত্ব আরোপ হতে পারে, বাট এই পার্সপেক্টিভে যদি আমরা দেখি, চিন্তা করি, তাহলে হয়তো সেভাবে এটাকে ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে বিবেচনা করা যাবে না। সোজা কথা হচ্ছে যে মানে যেটা বলা এখানে বলতে চাওয়া হচ্ছে, কোন রিমোট কনসিকুয়েন্সের জন্য বা যেই কনসিকুয়েন্সটা, যে কাজটা হয়েছে সেই কাজের সরাসরি এটা সাথে সম্পর্কিত না, বাট মেবি হতে পারে যে এই যে কনসিকুয়েন্সটা তৈরি হয়েছে সেই কনসিকুয়েন্সের পরিপ্রেক্ষিতে এটাকে বলা হচ্ছে রিকারিং কনসিকুয়েন্স, অর্থাৎ মানে আনুবর্তিক হারে, অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার কারণে আরেকটা, একটার কারণে আরেকটা, এভাবে হতে হতে হয়তো অনেক ধরনের কনসিকুয়েন্সের বিষয় আসতে পারে। কিন্তু সবগুলোর জন্য এখানে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সবগুলোর জন্য বলা যাবে না যে এটা এই কনসিকুয়েন্সটার দায়ও তাকে নিতে হবে বা এই কনসিকুয়েন্সটার জন্য টর্টমূলক কাজের দায় দায়িত্ব তার উপর আরোপ করা হবে বা তার বিরুদ্ধে প্রতিকার দেওয়া হবে। অ্যাক্সিডেন্ট করেছি, আমার গাড়ির সাথে লেগে যিনি আহত হয়েছেন মেবি তিনি হয়তো পঙ্গু হয়ে গেছেন শারীরিকভাবে। এখন শারীরিকভাবে তিনি পঙ্গু হয়ে গেছেন, এটা হচ্ছে আমার এই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে, তার আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই কাজের ধারাবাহিকতায় তার আমার গাড়ির সাথে তার সংঘর্ষ হয়েছে। এই কাজটার ডাইরেক্ট কনসিকুয়েন্সটা হচ্ছে সে পঙ্গু হয়ে গেছে। এখন সে পঙ্গু হয়ে গেছে, সেটার জন্য সে ক্ষতিপূরণ দাবি করছে বা করতে পারে, চাইতে পারে, পেতে পারে। এখন সে ক্ষতিপূরণ দাবি করতে গিয়ে সে বলছে, দাবি করছে যে আমি যদি পঙ্গু না হইতাম তাহলে আমি এইভাবে সুস্থ স্বাভাবিক থাকলে আমি এই কাজকর্ম আচ্ছা, এই সমস্যা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি আপনাদের সাথে হচ্ছে বুঝতে পারছেন? আমার ইন্টারনেটে স্যার আমরা তো সবাই কানেক্ট আছি, শুধু আপনারটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার।
আমার তো ওয়াইফাই চলতেছে, তো বুঝতে তো পারতেছি না কথা কি। ওয়াইফাই আর মোবাইল ডাটা একসাথে একসাথে চলতেছে, তাহলে তো মানে ডাবল ধামাকা একসাথে হচ্ছে, তারপরেও তো এরকম হওয়ার কত বুঝে। আচ্ছা, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে এখন ক্ষতিপূরণ দাবি করতে গিয়ে বলা, সে দাবি করছে যে মানে দাবি করা হচ্ছে যে আমি পঙ্গু হয়ে গেছি, সেটার জন্য আমি ক্ষতিপূরণ চাই। আমি সুস্থ থাকলে আমি রুজি রোজগার করে আমি মাসে এত টাকা ইনকাম করতে পারতাম, এই করতে পারতাম। আমি আহ, এই রোজগার থেকে আমি যে বঞ্চিত হচ্ছি সেটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমি যদি সুস্থ সবল স্বাভাবিক থাকতাম তাহলে আমি রুজি রোজগার করে টাকা পয়সা জমিয়ে বাড়ি গাড়ি সম্পদ করতে পারতাম, এগুলো যে আমি করতে পারছি না, এগুলো থেকে যে বঞ্চিত হচ্ছি, এইভাবে করে মানে এত রিমোট কনসিকুয়েন্সের জন্য যদি ক্ষতিপূরণ চাওয়া হয় বা ক্ষতিপূরণ দাবি করা হয়, বলা হচ্ছে যে এই রিমোট কনসিকুয়েন্সের জন্য এটা কোনো ক্ষতিপূরণ চাওয়া হলেও সেই ক্ষতিপূরণ হয়তো পাওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে রিমোটনেস অফ ড্যামেজ, অর্থাৎ একটা কাজের পরিণতি অনেকভাবে হতে পারে, অনেক পরিণতি হতে পারে। একটা কাজের ফলাফল মানে অনেক ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। যেটা উদাহরণ হিসেবে যেটা বললাম, সেটাকেও যদি আমরা চিন্তা করি তাহলে এই অ্যাক্সিডেন্টের কারণে দেখা যাচ্ছে যে ওই যিনি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন তিনি মানে তার অনেকগুলো কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, অনেকগুলো পরিণতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, কিন্তু সবগুলো পরিণতির জন্য তিনি প্রতিকার চাইলে পাবেন না, বা মানে চাওয়া যাবে না, বা চাইলেও পাবেন না। শুধুমাত্র সরাসরি যেই কাজ সেই কাজের যেটা প্রত্যক্ষ ফলাফল, ডাইরেক্ট যেটা কনসিকুয়েন্স, সেটার জন্যই এখানে মানে ক্ষতিপূরণ চাওয়া হলে ক্ষতিপূরণ পাওয়া বা দেওয়ার বিষয় বিবেচনা করা যাবে বা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে রিমোটনেস অফ ড্যামেজ বা পরোক্ষ ক্ষতি, এক কথায় বলতে গেলে কোনো পরোক্ষ ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া যাবে না। প্রত্যক্ষ ক্ষতি যেটা হয়েছে সেটার জন্য চাওয়া যাবে, পাওয়া যেতে পারে। এখন এই যে কোনটা প্রত্যক্ষ ক্ষতি কোনটা পরোক্ষ ক্ষতি, বা এই যে কেন যেটা পরোক্ষ ক্ষতি সেই পরোক্ষ ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এখানে বিষয়টা হচ্ছে যে একটা ল্যাটিন প্রিন্সিপাল আছে যেটাকে মানে ইংরেজিতে বলা হচ্ছে এইভাবে, ল প্রোভাইডস রেমেডি অনলি ফর প্রক্সিমেট কনসিকুয়েন্সেস। আইন প্রত্যক্ষ কাজের ফলাফলের উপর প্রতিকার বিধান করে। ল প্রোভাইডস কনসিকুয়েন্সেস প্রোভাইড রেমেডি ফর প্রক্সিমেট কনসিকুয়েন্সেস, প্রত্যক্ষ ফলাফলের উপর প্রতিকার বিধান করে আইন। বাদী যে মানে যেটা মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি মানে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলা হচ্ছে, যে কাজটা হয়েছে সেই কাজ এবং কাজের প্রত্যক্ষ ফলাফল যদি এক হয় বা এই দুইটার মধ্যে যদি যোগসূত্র সরাসরি থাকে তাহলেই সেটাকে ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে বিবেচনা করা হবে, আদারওয়াইজ সেটা ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে বিবেচনা করার সুযোগ থাকবে না। যদিও দেখা যাচ্ছে যে এখানে ওই কাজটার দ্বারা টর্টমূলক কাজ হিসেবে ওই কাজটাকে সাব্যস্ত করার জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস থাকা দরকার, বাদ বাকি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস থাকা দরকার সবগুলো ইনগ্রেডিয়েন্টসই আছে, এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস থাকার পরও দেখা যাচ্ছে যে এই যে কনসিকুয়েন্সের কথা বলা হচ্ছে সেই কনসিকুয়েন্সটা ডাইরেক্ট কনসিকুয়েন্স নয়।
এই ডাইরেক্ট কনসিকুয়েন্স না হওয়ার কারণে, শুধুমাত্র এইটার কারণেও যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলছেন, তিনি যদি আদৌ ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন, ওই ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ তিনি পাবেন না, যেটা যেই কনসিকুয়েন্সটা রিমোট বা ইনডাইরেক্ট সেটার জন্য। এখন এই জায়গাতে এসে মানে যে জিনিসটা মানে যে প্রশ্নটা তৈরি হওয়া স্বাভাবিক যে কারো জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য বা ইন জেনারেলি যে কারো জন্য, যে কোনটা ডাইরেক্ট কোনটা রিমোট সেটা কিভাবে নির্ধারণ করা হবে, কোন কনসিকুয়েন্সটা ডাইরেক্ট বা কোন কনসিকুয়েন্সটা রিমোট সেটা কিভাবে নির্ধারণ করা হবে। আমরা চুক্তি কন্ট্রাক্টে যখন আলোচনা করছিলাম সেখানেও আমরা কন্ট্রাক্ট বা চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে আমরা যেটা পেয়েছি, মনে আছে কিনা আপনাদের, চুক্তি আইনের 73 থেকে 75 ধারার মধ্যে প্রতিকার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, চুক্তি ভঙ্গের প্রতিকারও হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। এবং সেই চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছি এই দাবির উপর আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে গিয়ে আমরা সেখানেও যেটা পেয়েছিলাম যে কোনো রিমোট ড্যামেজ, অর্থাৎ এই চুক্তির ভঙ্গের রিকারিং কনসিকুয়েন্স বা ইনডাইরেক্ট কনসিকুয়েন্সের জন্য ক্ষতিপূরণ চাওয়া যাবে না বা পাওয়া যাবে না। একইভাবে টর্টের বেলায় এসেও সে একই প্রিন্সিপাল এখানেও স্টাবলিশড, যে কোনো রিমোট কনসিকুয়েন্সের জন্য কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ যদি দাবি করা হয়ও সেটার জন্য কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পাওয়া যাবে না। তাহলে এখন মানে যেটা পিন পয়েন্ট যেটা এখানে চলে আসতেছে সেটা হচ্ছে এই কনসিকুয়েন্সটা ডাইরেক্ট অর রিমোট, এটাকে কিভাবে নির্ধারণ করা যাবে বা কিভাবে নির্ধারণ করা হবে। প্রথমত আমরা যেটা সেটা হচ্ছে যে আমরা যদি আগের ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমরা আলোচনা করে আসছি সেখানে যদি আপনারা দেখেন, একটা কাজ হচ্ছে টর্টমূলক কাজের বা এই কাজটা টর্টমূলক কাজ, এই কাজটা করার পেছনে তার মধ্যে ম্যালাফাইড ইন্টেনশন বা ম্যালিস কাজ করছিল বা সে ইন্টেনশনালি কাজটা করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কাজটা করার সময় কনসিকুয়েন্স যেটা তৈরি হয়েছে সেটা হওয়াটা সেই কনসিকুয়েন্সটা হওয়াটাকেই নিশ্চিত করার জন্য এই কাজটা করা হয়েছে, বা ওই কনসিকুয়েন্সটা তৈরি করার জন্যই এই কাজটা করা হয়েছে। পাথরটা ছুঁড়ে মারা হয়েছে তার মাথায় লাগার জন্য এবং অ্যাকর্ডিংলি এটা মাথায় গিয়ে লেগেছে। তাহলে বলছিলাম যে একেবারে ইন্টেনশন থেকে প্ল্যান প্রোগ্রাম করে টার্গেট করে যদি ওই কনসিকুয়েন্সটা তৈরি করার জন্যই কাজটা করা হয়ে থাকে ইন্টেনশনালি, তাহলে স্বাভাবিকভাবে এখানে কোনো আর সন্দেহের কোনো অবকাশ নেই যে এই কাজ এবং যেটা কনসিকুয়েন্স তৈরি হয়েছে একেবারে এটা ডাইরেক্ট কনসিকুয়েন্স, অর্থাৎ এই কাজের ফলে তিনি যে ক্ষতি মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার এই ক্ষতিটা করার জন্য এই কাজটা করা হয়েছে বিদায় এটা ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে। এবং এইটার জন্য স্বাভাবিকভাবে ডেফিনেটলি এটা টর্টমূলক কাজ হিসেবে এটার জন্য যেটা প্রতিকার চাওয়ার বা পাওয়ার সেটা সুযোগ থাকবে। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যে কাজের ইন্টেনশন বা আনইনটেনশন, ইন্টেনশনালি করা হয় নাই বা নেগলিজেন্টলি করা হয়েছে কি হয় নাই, এখানে বিবেচ্য বিষয়টা হচ্ছে যে কাজটা হয়েছে সেই কাজের স্বাভাবিক পরিণতি হচ্ছে ওই কনসিকুয়েন্সটা।
কাজটা করা হচ্ছে সেই কাজের একেবারে মানে ন্যাচারাল কনসিকুয়েন্স যেটা বলে, এই কাজ করলে এইটাই হবে, তাহলে এক্ষেত্রেও যেটা ধরে নেওয়া হবে সেটা হচ্ছে যে এইটা কাজের দ্বারা যেটা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এটা ডাইরেক্ট কনসিকুয়েন্সের শিকার হয়েছেন এবং এটার জন্য টর্টমূলক কাজের দায় দায়িত্ব তৈরি হবে। থার্ড যেটা বলা হচ্ছে যে কাজ করার সময় এই কাজের যেটা স্বাভাবিক এবং সম্ভাব্য পরিণতি, অর্থাৎ এই কাজটা করলে এটার স্বাভাবিক পরিণতি যেটা মানে হয় বা হওয়ার কথা, অথবা যে পরিণতিটা হওয়া সম্ভাবনা আছে। পাথরটা ছুঁড়ে মারলে সরাসরি কাউকে লক্ষ্য করে ছুঁড়ে মারলে তো লাগবেই, বা আমি এমনিতেই একটা পাথর রাস্তা দিয়ে যেতে যেতে হাঁটতে চলতে আমরা অনেক সময় এই ধরনের কাজগুলো ক্যাজুয়ালি, এই সমস্ত কাজগুলো যেগুলো আমরা সাধারণত করে থাকি, এটা হাত পা দিয়ে এই জিনিস ছোড়াছুড়ি বা এটা সেটা মানে অনেক ধরনের কাজ আমরা করি যেটার দ্বারা দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট বা একটা এক কাজ হয়ে যায় যেটা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই যে কাজগুলো এগুলোই হচ্ছে মানে এগুলোই টর্টমূলক কাজের মধ্যে পড়ছে কিনা। এখানে বিশেষ থার্ড প্রিন্সিপাল হিসেবে যেটা বলা হচ্ছে যে এই কাজ পাথরটা ছুঁড়ে মারছিলাম, মেরেছি এমনি, হয়তো চোখ বন্ধ করে মেরেছি এমনি, কোনো মানে মানে উদ্দেশ্যবিহীন ভাবে মেরেছিলাম, কিন্তু আমি যে এই পাথরটা ছুঁড়ে মারলে হয়তো দেখা যাচ্ছে যে আমি যেদিকে ছুঁড়ে মারছি এদিক ওইদিকে কেউ দাঁড়ানো আছে, তার গায়ে গিয়ে এটা লাগাটা স্বাভাবিক, অথবা ছুঁড়ে মারার সময় হয়তো আশেপাশে কাউকে দেখি নাই বা মানে কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জিনিসটা সরাসরি হয়তো দেখতে পাচ্ছিলাম না বা অনুধাবন করা যাচ্ছে দেখতে পাইনি, কিন্তু এটা এভাবে পাথর ছুঁড়লে যে যে কারো গায়ে গিয়ে লাগতে পারে বা যে কারো মানে বাড়ির জানালার কাছে লাগতে পারে, কারো গাড়ির কাছে লাগতে পারে, মোটামুটি কথা হচ্ছে কারোর জন্য ক্ষতির কারণ হয়ে থাকতে পারে, ক্ষতির কারণ তৈরি করতে পারে, সম্ভাবনা আছে। স্বাভাবিক এবং সম্ভাব্য পরিণতি কি হতে পারে এটা মানে রিয়েলাইজ না করেই, অর্থাৎ এটা কোনোভাবে অনুধাবন না করেই যদি কাজটা করা হয়, কাজটা করার ফলে এখন পরবর্তীতে ওই যে কনসিকুয়েন্সটা আছে সেই কনসিকুয়েন্সটা তৈরি হয়ে গেছে, কনসিকুয়েন্সটা তৈরি হয়ে গেছে এখন, এবং এই কনসিকুয়েন্সটা তৈরি হওয়ার পেছনে কোনো থার্ড 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 পার্সনের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না, কনসিকুয়েন্সটা তৈরি হওয়ার পেছনে কোনো থার্ড পার্সনের এখানে ইনভলভমেন্ট ছিল না। সেক্ষেত্রেও বলা হচ্ছে যে এই কাজটা বা এই কাজের দ্বারা যে কনসিকুয়েন্সটা তৈরি হয়েছে সেটা ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে। এখন রিমোট এর বিপরীতে এসে যেটা রিমোট কনসিকুয়েন্স বা পরোক্ষ ফলাফল, এই পরোক্ষ ফলাফলটা নির্ধারণ করার যখন প্রশ্ন আসছে বা প্রশ্ন আসে তখন যে থিওরি গুলো ডেভেলপ করেছে এর আগেও যেটা আমরা পেয়েছি এবং ধারাবাহিকভাবে আমরা যেটা পাচ্ছি এবং সামনের দিকে যেটা পাবো, মামলা মোকদ্দমার ফলাফল এবং ফলাফল দিতে গিয়ে যে সিদ্ধান্তগুলো এসছে আদালতের মাধ্যমে, ওই সিদ্ধান্তগুলোই দেখা যাচ্ছে এখানে মানে আন্ডারলাইং প্রিন্সিপাল হিসেবে অর্থাৎ প্রতিষ্ঠিত নীতি হিসেবে এখানে সেট হয়ে গেছে। তো যে এই মানে এই ডাইরেক্ট কনসিকুয়েন্সের বিপরীতে এখন রিমোট কনসিকুয়েন্সটাকে কিভাবে নির্ধারণ করা হবে, কিভাবে এটাকে ডিফাইন করা হবে, আইডেন্টিফাই করা হবে, সেটার যখন প্রশ্ন আসে তখন যে থিওরি গুলা এখানে স্টাবলিশড হয়ে গেছে
সেই থিওরি গুলোই আমরা এখন মানে যেটা দেখবো ধারাবাহিকভাবে। প্রথমত যেটা সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে একজন স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ তার যে কোনো কাজের ফলাফল বা সম্ভাব্য পরিণতি অনুধাবন করে তার ওই কাজের দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয় বা ক্ষতির কারণ তৈরি না হয় সেটার জন্য যে পরিমাণ তার সাবধানতা অবলম্বন করা উচিত, প্রিকশন নেওয়া উচিত বা প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত, সেই ধরনের ব্যবস্থা সে নিতে বাধ্য। এবং এইটা নেওয়ার পরও যদি তার ওই কাজের ধারাবাহিকতায় কারো জন্য কোনো ক্ষতির কারণ তৈরি হয়, কারো জন্য কোনো ক্ষতির কারণ যদি তৈরি হয়ে থাকে, সেটার জন্য যে কনসিকুয়েন্সটা তৈরি হবে সেটা রিমোট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে। এবং এক্ষেত্রে তার এই কাজের ফলে, যে কাজটার কথা বলা হচ্ছে, সেই কাজের ফলে যেই কনসিকুয়েন্সটা তৈরি হয়েছে, এই ধরনের কোন কনসিকুয়েন্স তৈরি হওয়ার বিষয় দেখা যাচ্ছে যে স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এটা কোনোভাবেই অনুমান করা বা প্রিজিউম করা সম্ভবপর না। তাহলে কোনো দায় দায়িত্ব আর তার উপর আসবে না। একটা হচ্ছে যে অনুধাবন করা যায়, অনুধাবন করে সেটাকে ট্যাকেল করার জন্য যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করার পরও কনসিকুয়েন্সটা তৈরি হয়ে গেছে। আমি আমার জমির উপর বাড়ি তৈরি করছি, বাড়ি তৈরি করার সময় এখন যেরকম আমরা আমাদের এখন ইদানিং মানে চারপাশে আমরা যে সমস্ত কনস্ট্রাকশন সাইট গুলোতে দেখি এ ধরনের, যে ওই মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে যাতে কোনো ধরনের দুর্ঘটনার কারণ তৈরি হয় এইরকম কোনো কিছু যাতে না হয়, অর্থাৎ 10 তলা 15 তলার উপর কাজ চলতেছে, ওখান থেকে যাতে ইট এসে আশেপাশে যারা আছে বা রাস্তা দিয়ে যারা চলাচল করবে তাদের কারো গায়ে এসে পড়ে যাতে দুর্ঘটনার কারণ তৈরি না করে, এগুলোকে মাথায় রেখে ওই স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে পাশাপাশি আইন দ্বারাও এখানে যেটা নির্ধারণ করা আছে অনেক কিছু, তো দেখা যাচ্ছে যে মানে টেম্পোরারি ফেন্সিং দেওয়া হয়, একেবারে আগাগোড়া পুরো বিল্ডিংটাকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে করে এই মানে কনস্ট্রাকশন চলাকালীন অবস্থায় কোনো জিনিস যাতে এর বাইরে গিয়ে কারো গায়ে না লাগতে পারে। কিন্তু ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এখন দেখা যাচ্ছে যে এর এত কিছু করার পরও এখান থেকে সামহাউ যে কোনো ভাবে একটা বিলে এই ধরনের একটা এখন ফেন্সিং যেটা করা হয়েছে, ফেন্সিং এর ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে যে একটা ইট একটা পাথর গিয়ে পড়ে কারো মাথায় পড়েছে, রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়ির উপর পড়েছে, সামহাউ কারোর জন্য একটা ক্ষতির কারণ তৈরি করেছে। তিনি এখন এসে অভিযোগ করছেন যে আমার এই ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আপনার কনস্ট্রাকশন সাইটের ম্যাটেরিয়ালস এটা ছিটকে পড়ে এসে আমার গায়ে লেগেছে বা আমার গাড়িতে লেগেছে বা আমার সম্পত্তিতে লেগেছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি ক্ষতিপূরণ দিবেন। এখন আমি বলছি যে ভাই, এই একজন স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আমার যা যা প্রিকশন নেওয়ার দরকার ছিল সব তো নিলাম, সবকিছু নেওয়ার পরও দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে, এখন আমি কি করতে পারি বলুন? এটা এখন আপনি আল্লাহর ইচ্ছা বলে মেনে নিয়ে আপনি মাফ করে দেন আমারে, এইটা বলে পার পেয়ে যাওয়ার হয়তো সুযোগ পাওয়া যাবে, কারণ এটাকে রিমোট কনসিকুয়েন্সের আওতায় বিবেচনা করা হবে। আর আরেকটা হচ্ছে যে এটা কনসিকুয়েন্সটা যদি কোনোভাবেই অনুধাবন, এটাকে কোনোভাবেই আগে থেকে অনুমান করা সম্ভবপর না হয় যে এই ধরনের কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রেও যদি কোনো কনসিকুয়েন্স তৈরি হয়ে যায়, সেই কনসিকুয়েন্সটা রিমোট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে। 2 নম্বর যেটা আছে
প্রিন্সিপাল, সেটাতে বলা হচ্ছে যে যিনি কাজ করেছেন, মানে যার বিরুদ্ধে অভিযোগের তীরটা, যার বিরুদ্ধে যে যার কাজকে বলা হচ্ছে যে টর্টমূলক কাজ, তো তার বিরুদ্ধে যখন মামলা হবে স্বাভাবিকভাবে তিনি বিবাদী হবেন, যিনি মামলা করবেন তিনি হচ্ছেন বাদী হবেন। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বাদী বিবাদী দিয়ে আমরা আলোচনা করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো যার বিরুদ্ধে অভিযোগ বা যিনি টর্টমূলক কাজ করেছেন বলছেন তিনি হচ্ছেন বিবাদী, আর যিনি অভিযোগ করছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মানে প্রতিকার দাবি করছেন, ক্ষতিপূরণ দাবি করছেন, তিনি মামলা করছেন দাবি করে, তিনি হচ্ছেন বাদী। তো এখন এই যে যার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, বিবাদী, বলা হচ্ছে যে তিনি তার কাজের যে নেতিবাচক কোনো ফলাফল তৈরি হতে পারে, অর্থাৎ তিনি যে কাজটা করছেন সেই কাজের নেতিবাচক ফলাফলটা যদি অনুধাবন করা তার পক্ষে আগে থেকে সম্ভবপর হয়, এবং সম্ভবপর হওয়ার পর তিনি হয়তো প্রিকশন নিলেন, সবকিছু করলেন, নেওয়ার পরও বলা হচ্ছে যে দুর্ঘটনা যেটা ঘটার সেটা ঘটে গেছে, দুর্ঘটনা যেটা ঘটার সেটা ঘটে গেছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই কনসিকুয়েন্সের জন্য তাকে দায় দায়িত্ব নিতে হবে, অর্থাৎ এটা ডাইরেক্ট কনসিকুয়েন্সের মধ্যে বিবেচনা করা হবে। শুধুমাত্র তার কাজের ধরনের কারণে, অর্থাৎ তিনি যে কাজটা করছেন সেই কাজের ধরন অনুযায়ী এটা রিস্কি কাজ, এবং এই কাজের পরিণতিতে যে কোনো ধরনের দুর্ঘটনা বা যে কোনো যে কনসিকুয়েন্সটা, নেগেটিভ কনসিকুয়েন্সটা বা কারোর জন্য খারাপ কোনো এই কাজের ফলাফল খারাপ হতে পারে, এটা তিনি অনুধাবন করাটা স্বাভাবিক, বা এটা একটা একেবারে কাজের পরিপ্রেক্ষিতে এটা একটা কমন ব্যাপার। আচ্ছা, যেই মামলার ঘটনা থেকে এই থিওরিটা ডেভেলপ করেছে, এবং এটা আপনাদের পরীক্ষা সিলেবাস সবকিছুর প্রেক্ষাপটে খুব কমন একটা প্রশ্ন বা কমন বিষয়, যে মামলার ঘটনা থেকে এই থিওরিটা ডেভেলপ করেছে সেই মামলাটা ছিল রে পলেমিস মামলা। মামলাটা ছিল 1921 সালের ঘটনা। ওই মামলার ঘটনাটা ছিল একটা জাহাজ ভাড়া নেওয়া হয়েছিল। তো যার জাহাজ ভাড়া নিয়েছেন, যিনি ভাড়া নিয়েছেন, আপনারা অবশ্য আপনাদের একাডেমিক সিলেবাসের মধ্যে আসবে কিনা তো আমি শিওর না, সেটা হচ্ছে ক্যারেজ অফ গুডস বাই সি, একটা আইন আছে আলাদা, অর্থাৎ সমুদ্র পথে মালামাল পরিবহনের জন্য জাহাজ ভাড়া নেওয়া, এটা রেগুলেট করার জন্য আলাদা একটা আইন আছে। তো এই ধরনের জাহাজ, এই যে জাহাজে করে যেসব মালামাল আনা নেওয়া করা হয়, তো মাঝে মধ্যে দেখা যায় যে পুরো জাহাজই ভাড়া করে ফেলেন একজনে, যে পুরো জাহাজটাই আমার লাগবে। আবার দেখা যায় যে একই জাহাজের মধ্যে বিভিন্ন জনের কনসাইনমেন্ট ক্যারি করা হয়। তো যখন পুরো জাহাজটা কেউ যখন ভাড়া নিবেন, তখন জাহাজের মালিকের সাথে তার একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্টের নাম হচ্ছে চার্টার পার্টি এগ্রিমেন্ট বলা হয়ে থাকে এটাকে। যেমন পুরো ঘরটা আমি ভাড়া নিচ্ছি, ভাড়া নেওয়ার পরে ওখান থেকে আমি আবার আলাদা আলাদা রুম সাবলেট দিচ্ছি। তো ঠিক একইভাবে যিনি জাহাজটা ভাড়া নিয়েছিলেন তিনি ওই জাহাজে করে আরেকজনের কিছু পেট্রোলিয়াম জাতীয় কনসাইনমেন্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট, মানে বোঝাই যাচ্ছে পেট্রোলিয়াম জিনিস মানে হচ্ছে এখানে যে কোনো সময় এটাকে স্পার্ক করে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের জিনিস ক্যারি করার সময় যে মাধ্যমে এটাকে ক্যারি করা হয়ে থাকুক,
আপনারা রাস্তাঘাটে হয়তো দেখবেন, খেয়াল করে দেখবেন পেট্রোলিয়াম ক্যারিয়ার গুলো আমাদের, যেগুলো কতগুলো ট্রাকের পেছনে গোল গোল কন্টেইনার, মানে লেখা থাকে বিপজ্জনক দাহ্য পদার্থ। তো এই ধরনের মানে যারা কেরিয়ার বলা হয়ে থাকে এদেরকে, কেরিয়ারদেরকে মানে কেরিয়ারদের এটা ন্যাচারালি এটা তাদের মানে রিয়েলাইজেশনের মধ্যে এটা আছে, থাকবে যে আমি যে জিনিসগুলো ক্যারি করতেছি এই জিনিসটা যে কোনো সময় এটা দুর্ঘটনার কারণ তৈরি হতে পারে এই জিনিসগুলো দ্বারা। তো এইরকম এটা এই রে পোলেমিস জাহাজটা ভাড়া নেওয়া হয়েছিল। যিনি ভাড়া নিয়েছিলেন তিনি যখন এই এই ধরনের কিছু পেট্রোলিয়াম ক্যারি করছিলেন, ক্যারি করার সময় সেখানে জাহাজের মধ্যে ওই যে কন্টেইনার, ওই যে পেট্রোলিয়ামের কন্টেইনার গুলো নাড়াচাড়া করার সময় যেটা হয় স্বাভাবিক, লিক করে কিছু মানে পেট্রোলিয়াম মানে পড়ে যায়। সব ক্ষেত্রে হয়, জিনিসপত্র যখন এই ধরনের জিনিসপত্র যখন মানে ক্যারিং এর মাধ্যমে যখন পরবর্তীতে লোডিং আনলোডিং উঠানো নামানো এই কাজগুলো যখন হয়, তখন দেখা যায় যে সেখান থেকে জিনিস পড়তে থাকে, যে কোনো জিনিসের বেলায় কম বেশি হয়ে থাকে এই ধরনের। তো ওখানেও টিন থেকে লিক করে, মানে কন্টেইনার থেকে লিক করে মানে পেট্রোলিয়াম পড়ে এটা জাহাজে পড়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের মালামাল উঠানামার কাজ যখন চলে, তো লেবার বা যারা ক্যারি করে তাদের এই জাহাজে উঠানামা এগুলো হতে হতে একসময় গিয়ে কোনো এক ফাঁকে ওই যে লিক করে যেই পেট্রোলিয়াম গুলো জাহাজে পড়েছিল সেটার সাথে স্পার্ক করে আগুন লেগে পুরো জাহাজটাই পুড়ে গেছে। এখন জাহাজের যিনি মালিক তিনি জাহাজ যিনি ভাড়া নিয়েছেন তার বিরুদ্ধে গিয়ে মামলা করেছেন আদালতে গিয়ে। তো যার আদালতে গিয়ে মামলা হওয়ার পর যিনি ভাড়া নিয়েছেন তিনি বলছেন যে মাননীয় আদালত, এখানে তো আমার কোনো দোষ নাই, আমি তো ওনার কাছ থেকে জাহাজ ভাড়া নিয়েছি, জাহাজ তো এটা পুড়ে ফেলার জন্য না, আমি জিনিস ক্যারি করার জন্য জাহাজ ভাড়া নিছি। জিনিস, হ্যাঁ এটা ডেফিনেটলি এটা মানে এই ধরনের জিনিস এগুলো রিস্কি ক্যারি করা, পেট্রোলিয়াম জাতীয় জিনিস তো বিপজ্জনক। এখন তো ইদানিং যেটা খুলি আর দুইটা হাড্ডি লাগাই দেয় ওরকম লাগানো ছিল, সবকিছু ছিল। তারপরও আমি যথেষ্ট সাবধানতা মানে যা যা সাবধানতা আমার অবলম্বন করার দরকার ছিল সব করেছি, এখানে কোনো আমার নেগলিজেন্স ছিল মানে কিছুই ছিল না। লেবাররা যারা উঠানামা করতেছিল তাদের এখান থেকে এটা পড়ে হয়তো এখানে লেগে গেছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তো আদালত বললো যে না অ্যাক্সিডেন্ট ঠিক আছে, অ্যাক্সিডেন্ট তো বটে, এখানে তো তুমি আর মার্ডার করছো বলিনি আমরা, কিন্তু কথা হচ্ছে যে তোমার এই যে এই জাহাজটা তুমি ভাড়া নিছো এই পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট ক্যারি করার জন্য, এইসব এই জাতীয় জিনিস ক্যারি করতে গেলে যে এই ধরনের ঘটনা হওয়ার চান্স থাকে এটা তো তোমার মানে বোঝা আছে, তো এটা তো জানা আছে বা বুঝতে না পারার কথা না। তো ঠিক আছে, এটা যেহেতু তোমার রিয়েলাইজেশনে ছিল সুতরাং না বা বুঝতে না পারার কথা না, এখন এটা যেহেতু ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির দায়ভারও তোমাকে নিতে হবে, ওর জাহাজের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। অর্থাৎ নেগেটিভ কনসিকুয়েন্সটা কাজ মানে যে কাজের এই কাজের পরিণতিতে যে নেগেটিভ কনসিকুয়েন্সটা তৈরি হতে পারে এটা রিয়েলাইজেশনের মধ্যে থাকলেই চলবে, এটার পরবর্তীতে যদি ঘটনা ঘটে যায় সেটার জন্য দায় দায়িত্ব নিতে হবে। এটাকে বলা হয় রে পলেমিস থিওরি। এবং আপনাদের পরীক্ষার সিলেবাস বা আগের বছরের ওই সাজেশন যেগুলো আপনারা নিয়ে দৌড়াদৌড়ি করবেন সেখানের মধ্যে হয়তো এটা পাবেন যে রিমোটনেস অফ মানে টর্ট আইনে রিমোটনেস অফ ড্যামেজ এর বিষয়টা অনুসরণীয় মামলার নজিরের আলোকে আলোচনা করো বা আলোচনা করার কথা বলা হয়ে থাকে, অথবা সরাসরি নাম দিয়ে রে পলিমিস মামলা থিওরি আলোচনা করতে বলা হয়ে থাকতে পারে, এই ধরনের এইভাবে বোধহয় আসে প্রশ্ন। যাই হোক, আমি
প্রশ্নের সাথে আমার সম্পর্ক নাই, আমার কাজ হলো বইয়ে সিলেবাসে যেভাবে আছে প্রশ্ন আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে শুনে আপনারা চর্চা করে নেবেন। আচ্ছা, এখন এইভাবে চলে আসতেছিল এই রে পলিমিস মামলার সিদ্ধান্তের উপর ভিত্তি করে। আচ্ছা, সাবসিকুয়েন্টলি খুব সুন্দর ঘটনা, 1961 সালে গিয়ে কাছাকাছি একই ধরনের আরেকটা ঘটনা থেকে আরেকটা বিপরীত সিদ্ধান্ত আসলো। সিদ্ধান্তটা হচ্ছে, মামলার ঘটনাটা হচ্ছে, এটাও একটা জাহাজ, জাহাজের নাম হচ্ছে ওয়াগন মাউন্ট। আচ্ছা, এই ওয়াগন মাউন্ট জাহাজ মেরামত করার একটা এস্টাবলিশমেন্ট থাকে, এটাকে বলা হয় ড্রাই ডক, যেখানে জাহাজের মেরামত রিপেয়ারিং করে, জাহাজের গ্যারেজ আর কি। তো এই ধরনের একটা ড্রাই ডকিং কোম্পানির আন্ডারে ড্রাই ডকিং অবস্থায় থাকা অবস্থায় একটা এই জাহাজটা, ওয়াগন মাউন্ট জাহাজটা, তো ওখানে যখন জাহাজে যখন কাজ করা হয় বা যে এই ধরনের রিপেয়ারিং এর কাজ, মানে যে কোনো মেটাল জাতীয় জিনিসের রিপেয়ারিং কাজে বা গাড়ি ঘোড়া জাহাজ যন্ত্রপাতি, এখানে ওয়েল্ডিং এর একটা ভূমিকা থাকে, ওয়েল্ডিং। তো এখন এই যে ওয়েল্ডিং করে, পাশাপাশি ধরেন এই জাহাজ, যেহেতু এটা জাহাজ, তো জাহাজে আপনার স্বাভাবিকভাবে জাহাজের জন্য একটা জাহাজের ফুয়েল থাকবে, তো ফুয়েল জাতীয় জিনিসের ব্যবহার হয়। তো ওখানে ওই জাহাজটা মেরামতের কাজে যারা কাজটা করছিল, তাদের একজন যিনি সুপারভাইজার ছিলেন, যার তত্ত্বাবধানে কাজ করতেছিল, তো দেখা যাচ্ছে যে ওরা কাজ করতে গিয়ে, ওই জাহাজটাকে রিপেয়ারিং কাজ করতে গিয়ে, এই যেমন ধরেন আমরা মানে লেবাররা যখন কাজ করে, হাতে যখন তেল ময়লা লাগে, তারা মুছে, একটা কাপড়ের মধ্যে মুছে কাপড়টা কি করে যে কোনো এক জায়গায় ফেলে দেয় বা রেখে দেয়। এই ধরনের দেখা যাচ্ছে যে ওই যে হাতের তেল মুছে এরকম কাপড়, মানে ওই যে যেহেতু জাহাজের রিপেয়ারিং কাজ, ফেলে দিছে যে ওখানে ওই জাহাজ যেহেতু পানির মধ্যে আছে, জাহাজটা যেখানে রিপেয়ারিং হচ্ছিল সেটা একটা জেটির সাথে লাগানো ছিল, জেটির নিচে পানি আছে, তো ওখানে ফেলে দিয়েছে, ওই জেটির নিচে পড়েছিল। আচ্ছা, ওই জাহাজের কিছু মানে একটু দূরে আরেকটা জাহাজ এসে ওখানে কিছু পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র ওই জাহাজ থেকে উঠানো নামানো করা হচ্ছিল। তো ওই পেট্রোলিয়াম জাতীয় জিনিস ওই জাহাজ থেকে যখন উঠানামা করানো হচ্ছিল, ওই জাহাজটা থেকে ওই যেটা বলছিলাম লিক করে, আগেরটার মতো লিক করে তেল পরে পানির মধ্যে ওই পেট্রোলিয়াম পরে, তো পেট্রোলিয়াম বা তেল জাতীয় পদার্থ তো আর পানির সাথে মিশে না, ভেসে থাকে। তো দেখা যাচ্ছে যে ভাসতে এখানে এই ওয়াগন মাউন্ট জাহাজটা যেখানে রিপেয়ারিং কাজ চলতেছে ওই দিকে চলে আসছে, পানির উপর দিয়ে ভাসতে জেটির কাছাকাছি চলে আসছে। জেটির কাছাকাছি চলে আসার পরে ওয়াগন মাউন্টের রিপেয়ারিং কাজের যিনি সুপারভাইজার ছিলেন, তিনি প্রথমে ওইটা খেয়াল করে তিনি প্রথমে তার যারা স্টাফ রিপেয়ারিং কাজ করতেছিল, বিশেষ করে ওয়েল্ডিং, তাদেরকে প্রথমে কাজ বন্ধ রাখতে বললেন। আচ্ছা, কাজ বন্ধ রাখালেন। রাখানোর পরে তিনি মানে দেখলেন যে এখানে এই তেল এখানে কতটুকু কি মানে ক্ষতির কারণ হতে পারে। তো তিনি যেটা আমরা করি সচরাচর, সেটা হচ্ছে যে সাধারণত পানির উপর দিয়ে পানিতে সরাই দেওয়া আর কি, অর্থাৎ পানি সরাই দেওয়া। তো পানি সরাই দিলে তেলও সরে যাচ্ছে। তা এখন তেল মানে একেবারে পানিরই তো, আর আপনি পানির উপর তো যত কিছুই করেন, পানিকে আপনি
দেওয়াল দিয়ে আটকানোর মতো করে আটকানোর কোনো সুযোগ নেই। এখন সরানোর পরও দেখা যাচ্ছে মানে কিছু তেল ভাসতে ভাসতে ওই জেটির নিচে এসে যেই মানে জাহাজের রিপেয়ারিং কাজের যারা স্টাফ তারা এই তাদের রিপেয়ারিং কাজ করার সময় যে হাত হাত মুছে হাতে তেল তেল মুছে যে কাপড় সেগুলো যে ফেলে দিয়েছিল পানিতে জেটির নিচে পড়েছিল, ওগুলোর সাথে এসে এই তেল লেগে গেছে। লেগে মানে এটা আরো মানে অ্যাটম বোম হয়ে ফুটার জন্য রেডি হয়ে গেছে। তো সুপারভাইজার সাহেব কাজ বন্ধ রেখে পরে উনি দেখলেন যে না, মনে হচ্ছে যে না এখন মনে হয় কাজ করা যায় সেফ। উনার কাছে মনে হলো যে মনে হয় তেল সরে গেছে, প্লাস ওই জাহাজটাও তাদের মালামাল খালাস করে দিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে তিনি আবার এরপরে তার কাছে যখন মনে হলো যে এখন এটা কাজ শুরু করা যায় সেফ, তিনি তার স্টাফদেরকে কাজ করার অর্ডার দিলেন, কাজ শুরু করার, যেটা তিনি বন্ধ রেখেছেন। শুরু করার অর্ডার দেওয়ার পর এইবার ওই স্টাফরা যখন কাজ শুরু করলো আবার ওয়েল্ডিং করতেছিল, তো ওয়েল্ডিং এর মানে স্পার্ক থেকে যেটা মানে তার মানে ওয়েল্ডিং এর যেটা বের হয়, রিডান্ডেন্ট যেটা বের হয়, অর্থাৎ যেটা একটা ফুলকি যেটা বের হয়, আগুনের ফুলকি যেটা বলে, ওইটা কোথায় পড়ে? নিচের দিকে পড়ে। তো নিচের দিকে পড়তে পড়তে মানে ওই যে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, ওই জেটির নিচে গিয়ে যেই তেল মাখানো কাপড়গুলো পড়েছিল ওখানে গিয়ে লেগেছে। তো লাগার সাথে সাথে যা হওয়ার তাই হয়েছে। পেট্রোলিয়াম জাতীয় জিনিসের সাথে যখন আপনি আগুনের ছোঁয়া লাগবে, ওখানে আর কিছু লাগে না। এরপরে মানে বার্স্ট হয়ে, এক্সপ্লোশন হয়ে জেটি, জাহাজ সব পুড়ে ছাই। এখন যখন জাহাজের মালিক ক্ষতিপূরণের দাবি করলো, তো ক্ষতিপূরণের দাবি করার পর প্রশ্ন আসলো, বা যখন বিচার শুরু হলো, বিচারে যেটা বিবেচনায় আসলো যে এখন এই যে ক্ষতি তো হয়েছে ডেফিনেটলি, এই ক্ষতির জন্য তার মানে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ জাহাজের মানে যিনি এই রিপেয়ারিং কাজের যিনি সুপারভাইজার ছিলেন, তিনি এবং তার কোম্পানি, অর্থাৎ যারা ড্রাই ডকিং করছিল, কারণ উনার বিরুদ্ধে তো আর এখানে কি বলে একা উনার কাছ থেকে ক্ষতিপূরণ চাইলে হবে না, কারণ উনি কাজ করছিলেন কোম্পানির পক্ষে এজেন্ট হিসেবে। তো ভিকারিয়াস লায়াবিলিটির আওতায় কোম্পানিও দায়ী হয়ে যায়, উনার কোম্পানি। তো যখন ক্ষতিপূরণ দাবি করলেন, তো যিনি বাদী ক্ষতিপূরণ দাবি করছেন, বাদী হয়ে মামলা করছেন, তার বক্তব্য হচ্ছে ওই যে রেপলিমিস মামলায় যে থিওরি, সেই থিওরির আলোকে আমার ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু এখানে তার এই যে কাজটা, এই ওয়েল্ডিং জাহাজ রিপেয়ারিং এর কাজে তিনি যে ওয়েল্ডিং ব্যবহার করছেন, এবং যে ঘটনাটা তিনি দেখেছেন পাশে আরেকটা জাহাজ, ওখানে পেট্রোলিয়াম জাতীয় জিনিস ওঠানামা করা হয়েছে, ওখান থেকে তেল পড়েছে, পানি থেকে তেল পড়ে এসে এই তেলটা পানি দিয়ে ভাসতে 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 যে এই এটুক পর্যন্ত এসছে, তিনি সেটা দেখেছেন। তো সুতরাং এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা তার মানে অনুধাবন হওয়ার কথা, রিয়েলাইজ করার কথা, না রিয়েলাইজ করতে না পারার কোনো এখানে বিষয় নেই। তিনি এটা না বোঝার মতো লোক যদি হইতেন, তাহলে তিনি এই ধরনের কাজে সুপারভাইজার হইতেন না। তো এই মামলায় এসে এই যেটা রেপলিমিস মামলার থিওরি, সেখান থেকে সরে এসে এখন আদালত বিপরীত একটা সিদ্ধান্ত এখানে দিয়ে দিলেন। তো এই সিদ্ধান্তে যেটা আসছে সেটাকে বলা হচ্ছে রিজনেবল ফোর্সেবিলিটি নীতি। আচ্ছা, অর্থাৎ মানে একজন সুস্থ স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে যতটুকু তার চিন্তা শক্তি অ্যাপ্লাই করে যতটুকু অনুধাবন করা সম্ভব,
ততটুকু পর্যন্ত যদি তিনি অনুধাবন করতে পারেন, আদারওয়াইজ তার উপর কোনো লাইবিলিটি বা দায় দায়িত্ব চাপানো যাবে না। আচ্ছা, এখন এই রে পলিমিস মামলা এবং ওয়াগন মাউন্ট মামলা দুটো থিওরিটার মামলাতে নাম কি বলেন স্যার? ওয়াগন মাউন্ট, এগুলো দুইটাই হচ্ছে জাহাজের নাম দিয়ে স্যার? ওই ওয়াগন, ওয়াগন WAGON, ওয়াগন মাউন্ট MOUND, এটা আপনার বইপত্রে আপনারা পাবেন, একেবারে এই নাম দিয়ে আছে, নাম দিয়েই আপনাদের এবং প্রশ্ন আপনার এই নাম দিয়েই ওয়াগন মাউন্ট নীতি, এই রে পলিমিস নীতি, এইগুলো ব্যাখ্যা করতে হয়তো বলা হতে পারে আর কি। আচ্ছা, এখন এই যে দুটো মামলায়, একটা 1921 আর একটা হচ্ছে 1961, 40 সালের মধ্যে দুইটা বিপরীতধর্মী সিদ্ধান্ত আসছে। এই দুটো মামলার সিদ্ধান্ত এবং এই দুটো মামলার সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলা মোকদ্দমাতে এই সিদ্ধান্ত হতে হতে মোটামুটি যে স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল যেগুলো দাঁড়িয়ে গেছে এখন এই প্রেক্ষাপটে, সেটাতে বলা হচ্ছে যে নাম্বার 1, যদি ক্ষতিটা, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যিনি বাদী হয়ে ক্ষতির দাবি করছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করছেন, ক্ষতিটা যদি বিবাদীর মানে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার যদি ইচ্ছাকৃত কোনো কাজের ফলে হয়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি ক্ষতিটা করা হয়ে থাকে, তবে ফলাফলটা যেটাই হোক, ফলাফল অনুমান করতে পারা যাক বা না যাক, কনসিকুয়েন্সটা প্রিজিউম, অনুমান বা অনুধাবন করা যাক বা না যাক, এটা যদি মানে ইচ্ছাকৃত কাজের ফলাফল হয়ে থাকে, অর্থাৎ কাজটা করা হয়েছে ইচ্ছাকৃত, অর্থাৎ পাথরটা ছুঁড়ে মারা হয়েছে ইচ্ছা করে, এখন এইটা গিয়ে কারো মাথায় লাগতে পারে, কারো মাথা ফেটে যেতে পারে, কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জিনিসটা আমি অনুধাবন করতে পারি নাই, বলা হচ্ছে যে এটা বলে পার পাওয়া যাবে না, এটাকে রিমোট কনসিকুয়েন্স হিসেবে বা রিমোট ড্যামেজ হিসেবে বিবেচনা করা হবে না যদি কাজটা ইচ্ছাকৃত হয়ে থাকে। ফলাফল কি হবে না হবে সেটা অনুমান করতে পারুক বা না পারুক। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ক্ষতিটা যদি যে কাজটা হয়েছে সেই কাজের স্বাভাবিক এবং সম্ভাব্য ফল হিসেবে, কনসিকুয়েন্স হিসেবে, অর্থাৎ এই কাজের স্বাভাবিক বা সম্ভাব্য পরিণতি এটা যদি না হয় এবং কনসিকুয়েন্স যেটা সেটাও আগে থেকে অনুমান করার কোনো সম্ভব ছিল না, সেক্ষেত্রে এটাকে রিমোট কনসিকুয়েন্স বা রিমোট ড্যামেজ হিসেবে বিবেচনা করা হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে ক্ষতি যেটা হয়েছে, যিনি যার কাজের ফলে ক্ষতিটা হয়েছে বলা হচ্ছে, এবং যার বিরুদ্ধে অভিযোগ, দুজনের মাঝখানে এখানে একজন যদি তৃতীয় পক্ষ থাকেন, অর্থাৎ তৃতীয় একজনের এখানে হস্তক্ষেপ হয়েছে, তাহলে বলা হচ্ছে যে এটা রিমোট ড্যামেজ বা রিমোট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে, অর্থাৎ থার্ড পার্সনের যদি ইন্টারফিয়ারেন্স বা ইনভলভমেন্ট হয়ে থাকে এই কাজের ফলে। তবে এখানে একটা কথা আছে, থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্সটা যদি এটা ইন্টারফিয়ারেন্সটা ওয়ারেন্টেড এবং আনওয়ারেন্টেড দুটো প্রেক্ষাপট আসবে, অর্থাৎ ইন্টারফিয়ারেন্সটা হয়েছে সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটা রিমোট হিসেবে বিবেচ্য হবে, কনসিকুয়েন্স যেটা তৈরি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এটা রিমোট হিসেবে বিবেচ্য হবে। কিন্তু যদি দেখা যায় যে এই থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্সটা এটা স্বাভাবিক ছিল, তাহলে সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা এটা রিমোট হিসেবে বিবেচ্য হবে না। আমার গাড়ি আমি বন্ধু হিসেবে বন্ধুকে ধার দিয়েছি, বন্ধু গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে বসছেন, যিনি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তিনি এসে এখন আমার কাছ থেকে, গাড়ির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতেছেন, এটা একটা প্রেক্ষাপট। আরেকটা হচ্ছে যে আমার নিয়োজিত রেগুলার পেইড ড্রাইভার গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে,
প্রথমটার বেলায় ওই ইন্টারফিয়ারেন্সের কারণে এটা রিমোট হিসেবে বিবেচ্য হবে, পরেরটার বেলায় এটা রিমোট হিসেবে বিবেচ্য হবে না। লাস্ট যেটা সেটাতে বলা হচ্ছে যেই ক্ষতিটা হয়েছে সেটাতে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারও কিছু ভূমিকা আছে। অর্থাৎ এটাকে আমরা যখন নেগলিজেন্সটা যখন আলোচনা করব সেখানে গিয়ে আমরা বিষয়টা আরেকটু ইলাবোরেটলি পাবো। এটাকে বলা হয় কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। অর্থাৎ ওই মানে যেই কাজের ফলে এখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করছেন, দেখা যাচ্ছে যে এই ক্ষতিটা সাফার করার পেছনে আপনারও কিছুটা ভূমিকা আছে, বা আপনার ভূমিকা আছে, বা ম্যাক্সিমাম মানে আপনার ভূমিকাটাই এখানে মুখ্য। এইটা যে আপনার যদি এই মানে এই ভূমিকাটা না থাকতো তাহলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতো, বা এই ভূমিকাটা না থাকার পরেও যদি এই ঘটনাটা ঘটতো তখন আপনি আমার উপরে এসে দায় চাপালে সেটা যথাযথ হতো। অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতেও যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ক্ষতির শিকার হয়েছেন, দেখা যাচ্ছে যে এই ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে ওই কাজের মধ্যে তারও এখানে ইনভলভমেন্ট আছে। গাড়ি চালিয়ে যাচ্ছি, আমার পাশে আমার বন্ধু বসে আছে, এখন বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছি, বন্ধু বলতেছে দোস্ত রাস্তা তো ফ্রি আছে, হাইওয়ে একটু জোরে চালাও, স্পিডে চালাও। এখন আমিও বন্ধুর উৎসাহ পেয়ে আমিও চালাইতে আসি, এখন বন্ধু আরো উৎসাহ দিচ্ছে, তো দিদি দিদি একসঙ্গে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসলো, বন্ধু ক্ষতিগ্রস্ত হলো। বন্ধু এখন আমার এসে বলতেছে যে তোমার এই র্যাশ ড্রাইভিং এর কারণে, বেপরোয়া গাড়ি চালানোর কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি এখন আমার ক্ষতিপূরণ দিবে। তো এই সময় গিয়ে আমি বলবো যে ভাই তুমি তো আমার তাল দিছো, তোমার তালের উপর তো আমি গাড়ি ওইভাবে চালাইছি, তো সুতরাং তুমি এখন আমার দোষারোপ করে কোনো লাভ নেই। অর্থাৎ তখন সেটা রিমোট কনসিকুয়েন্স হিসেবে বিবেচ্য হবে বা রিমোট ড্যামেজ হিসেবে বিবেচ্য হবে। এই যে রিমোটনেস অফ ড্যামেজ, এইটাকে বাদ দিলে যদি কেউ কারো কাজের প্রত্যক্ষ ফলাফল হিসেবে যদি ক্ষতিগ্রস্ত হয়, ডাইরেক্ট কনসিকুয়েন্সের মাধ্যমে যদি ওই কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত কাজের মানে ডাইরেক্ট কনসিকুয়েন্স বা কাজের প্রত্যক্ষ পরিণতি বা ফলাফল হিসেবে যদি ক্ষতির কারণ তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা টর্টমূলক কাজের যে সাধারণ উপাদানগুলো তার মধ্যে এই ফোর্থ ইনগ্রেডিয়েন্টসটা থাকতে হবে। তাহলে আমরা একটা টর্টমূলক কাজের বেলায় যে চারটা ইন জেনারেল ইনগ্রেডিয়েন্টস যেটা থাকতে হয় বা থাকতে হচ্ছে, তার প্রথমত যেটা দেখাতে হবে an act or omission which is not authorized by law, অর্থাৎ আইন দ্বারা কোনো মানে সমর্থনীয় না এমন কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা হয়েছে। নাম্বার 2 হচ্ছে মেন্টাল এলিমেন্ট, অর্থাৎ ওই কাজটা করার সময় বা করার পেছনে তার মানসিক অবস্থা বা তার মাথার মধ্যে কি কাজ করতেছিল, তার ওই কোন চিন্তাধারা থেকে সে এই কাজটা করেছে। থার্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইনজুরি অর ভায়োলেশন অফ লিগ্যাল রাইট হতে হবে। অর্থাৎ একটা হচ্ছে যে হয় দেখা যাচ্ছে যে এটা টাকা পয়সার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে হবে, তবে টাকা পয়সার বেলায় আমরা যেটা পেয়েছি সবসময় শুধু টাকা পয়সার উপর দিয়ে গেলেও সবসময় ক্ষতির মানে টাকা পয়সার ক্ষতির উপর ভিত্তি করেও প্রতিকার দাবি বা চাওয়ার বা পাওয়ার হয়তো সুযোগ থাকবে না। কিন্তু ভায়োলেশন অফ লিগ্যাল রাইট অর্থাৎ আইনানুগ অধিকার যদি খর্ব হয়, সেক্ষেত্রে টাকা পয়সার ক্ষতি না হলেও, আর্থিক ক্ষতি না হলেও, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও এই কাজের দায়ে ক্ষতিপূরণ পাওয়ার বা প্রতিকার পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ
ইনগ্রেডিয়েন্টস হিসেবে দেখাতে হবে এখানে সাম কাইন্ড অফ ইনজুরি অর ভায়োলেশন অফ লিগ্যাল রাইট এখানে হয়েছে। আর ফোর্থটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ডাইরেক্ট কনসিকুয়েন্স, অর্থাৎ এই কাজের ফলে এই কাজের ডাইরেক্ট কনসিকুয়েন্স হিসেবেই এই ক্ষতিটা হয়েছে, কোনো রিমোট কনসিকুয়েন্সের কারণে এই ক্ষতিটা হয় নাই। 10 মিনিট হলো। চারটা ইনগ্রেডিয়েন্টস ইন জেনারেলি যে কোনো টর্টমূলক কাজের বেলায় দেখাতে হবে, ব্যতিক্রমী কিছু কার্যকলাপ বাদে। আচ্ছা, প্রতি মাসে অনলাইন এইটুকুতে আজকে শেষ করব। আগামী দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা এক নাম্বারটা একটু আরেকটু বলবেন স্যার। আইন সমর্থন করে না এমন কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা। কাজ করাটা যখন সমর্থন করবে না, আবার বিরত থাকা, চুপচাপ থাকাটা যখন সমর্থন করবে না। আচ্ছা, নেক্সট আমাদের যেটা সেগমেন্ট সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে টর্টমূলক কাজের অভিযোগ, এখন যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যিনি বিবাদী, যার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে টর্টমূলক কাজের অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হচ্ছে, তিনি এই ধরনের পরিস্থিতিতে তার আত্মপক্ষ সমর্থনের প্রেক্ষাপটে কি কি বিষয় তিনি এখানে জেনারেল ডিফেন্স হিসেবে দেখাতে পারতো। একটা হচ্ছে জেনারেল কন্ডিশনের পাশাপাশি ইন জেনারেলি কোন কোন বিষয়গুলোকে তিনি তার আত্মপক্ষ সমর্থনের প্রেক্ষাপটে ডিফেন্স হিসেবে দেখাতে পারবেন। এই জিনিসটা আমরা আগামী দিন আলোচনা করব, এটা নিয়ে শুরু করব। আজকে এখানে একটু শেষ করতে হবে, একটু পেশাগত কাজের ঝামেলা আছে। কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করে ফেলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার বলতেছি সব মানে গাড়ি অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট কি টর্চমূলক আইনে পড়ে? যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট টর্টমূলক কাজের আইনে পড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট বলতে কি টর্চমূলক আইনে পড়ে? এটা শর্ট আইনে পড়ে কিনা? না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে টর্টমূলক আইনের পড়বে হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি কারো হাত পা ভেঙে ফেলেন, কারো মেরে ফেলেন, তাহলে নিজে নিজে ক্ষতিগ্রস্ত হলে তো এটা টর্টমূলক কাজের বিষয় পড়ার কোনো প্রশ্ন আসতেছে না। নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত হলে তার কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে যে কারো জন্য যদি ক্ষতি, আর কারো জন্য যদি আপনি ক্ষতি, আর কারো ক্ষতি করে থাকেন, তখন নিজে ক্ষতি করলে তো ও সেটা আইনের আওতায় আসে না। আমি এটা হ্যাঁ নিজের আমি নিজের ক্ষতি করলে এটা তো আইনের আওতায় আসবে না। আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না? আপনি এখন সুইসাইড করতে গেলেন, সুইসাইড করতে গিয়ে যদি সাকসেসফুল হয়ে যান তাইলে আর আইনের আওতায় আনার আপনাকে সুযোগ নেই, কিন্তু সাকসেসফুল যদি হইতে না পারেন তখন কিন্তু আইনের আওতায় আসবেন। ফাঁসি, যে আত্মহত্যা করতে গিয়ে যদি রশি ছিঁড়ে পড়ে যান, এই সময় আপনারা যদি ধরে ফেলতে পারে, ওইটার জন্য শাস্তি আছে। এখন আত্মহত্যা করে তার আপনি কারো ক্ষতি করতে দিবেন মতে না। গিয়েও শান্তি নেই। স্যার অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কেউ গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা কি কোন আইনে বলছে স্যার, যদি একটু বলতেন। এই অ্যাক্সিডেন্ট মানেই তো অনাকাঙ্ক্ষিত। আপনি যদি কাউরে প্ল্যান প্রোগ্রাম করে গাড়ি দিয়ে মারিয়ে দেন, সেটা তো মার্ডার হবে। কাউকে যদি আপনি পরিকল্পনা করে, নাটক সিনেমায় যেরকম দেখানো হয় যে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, যায় আসার সময় গাড়িটা চালাই দিছে, ওটা তো হবে মার্ডার। টর্ট মানে হচ্ছে যেখানে আপনার এমন একটা কাজ হয়ে গেছে আপনার দ্বারা, যেই কাজের জন্য আপনি, এই কাজ হয়তো অপরাধের পর্যায়ে পড়ছে না, বা এই কাজটার দ্বারা আপনার সরাসরি হয়তো কোনো আইনে কোনো প্রতিকার দেওয়া নাই, কিন্তু কাজটা এমন কাজ হয়েছে যে কাজটা আইন সমর্থন করছে না, এবং এটার জন্য একটা প্রতিকার হওয়ার দরকার। না হলে এইটার মানে সামাজিক যে শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা, এটা ঠিক থাকবে না। এই কনসেপ্ট থেকেই বিলেতিরা এই জিনিসটা ডেভেলপ করেছে। আমি আগেও বলেছিলাম আপনাদের যে বিলেতে আপনার দুই ধরনের আদালত, একটা হচ্ছে যে আইন আদালত আমাদের দেশের মতো, অর্থাৎ আইন দিয়েই যতটুকু প্রতিকার ততটুকুই প্রতিকার, এর বাইরে আর কোনো সুযোগ নেই। কিন্তু তাদের দেশে কোর্ট অফ ইকুইটি বলে আরেক ধরনের আদালত আছে, যাদের কাজ হচ্ছে যেটা আইন সরাসরি কোনো প্রতিকার বিধান করবে না, সেইটার জন্য প্রতিকারের ব্যবস্থা করা।
আন্ডার দ্য প্রিন্সিপালস অফ ম্যাক্সিমাম অফ ইকুইটি। ওখান থেকেই এই টর্টের উৎপত্তি এবং বিকাশ। এই যে কাজগুলোর নাম আমরা পাচ্ছি এই এবং শুরু থেকে আলোচনা করে আসছি, এগুলোতে ইন জেনারেলি এগুলো তো সাধারণত ওই যে কোনো দোষের পর্যায়ে পড়ে এমন কিছু না, মানে অপরাধের পর্যায়ে পড়ে এমন কিছু না, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোর জন্য হয়তো স্যার- কোনো আইন নেই। স্যার এটা মূলত অপ্রত্যাশিতভাবে ঘটে যায় আর কি। অপ্রত্যাশিতভাবে ঘটে গেলেও যাতে আপনার ওই যে বললাম ওই এই যে আহত ব্যক্তি যদি আইনের রে আওতায় আসে, যে দুটো মামলার ঘটনার আমরা মানে পেলাম আজকে, রে পলেমিস আর ওয়াগন মাউন্ট, দুটো মামলাতেই ঘটনা তো অপ্রত্যাশিত ছিল। এখানে কি প্রত্যাশিত কিছু ছিল? জি স্যার, টর্ট আইনের মূল ভিত্তিটাই তো অপ্রত্যাশিত কথা হচ্ছে যে কাজ যাই হোক, এটা ইচ্ছাকৃত হোক অনুচ্ছেকৃত হোক, ফলাফল যেটা হোক, অনুমিত হোক অননুমিত হোক, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখানে আপনার এই ধরনের কাজও এটা আইন সরাসরি সমর্থন করছে না এটাকে, এই ধরনের কাজ হওয়াটা বা এই ধরনের একটা কাজ প্রতিকারবিহীন হয়ে যাওয়াটা। এখন আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইফটিজিং যেটাকে বলি আমরা, এখন আপনি ইফটিজিং এটা তো মানে আমাদের দেশে এটাকে হয়তো এখন আইনের আওতায় এনে এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে, কিন্তু ওদের দেশের প্রেক্ষাপটে দেখলে দেখা যাবে এইটার জন্য কোনো আইন নেই, তো সুতরাং এটার জন্য প্রতিকার হচ্ছে এই টর্ট আইনের আওতায়। বেসিক্যালি এটা একটা টর্টমূলক কাজ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে যদি চিন্তা করতে সময় লাগে তাহলে আগামী দিন ক্লাসের জন্য, পরবর্তী ক্লাসের জন্য জমা রাখেন। জি স্যার। জি স্যার, আজকে আসসালামু আলাইকুম। একটু আগেভাগে বিদায় নিচ্ছি, আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। আগামী ক্লাসে সময় মতো শুরু করব। জি, জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।